বাংলাদেশে জ্বালানি সংকট এই কথাটা এখন আর শুধু খবরের কাগজে সীমাবদ্ধ নেই, এটা এখন একদম বাস্তব একটা ব্যাপার। বিদ্যুৎ আর গ্যাসের অভাব যেভাবে আমাদের অর্থনীতি আর প্রতিদিনের জীবনযাত্রাকে নাড়িয়ে দিচ্ছে, আজকে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। এই সংকটের শেকড়টা ঠিক কোথায়, আর এর শেষই বা কোথায়? চলুন একটু গভীরে গিয়ে দেখি। এই দৃশ্যটা কি খুব পরিচিত লাগছে? একদিকে প্রচণ্ড গরম আর ঠিক সেই সময়ে ঘন্টার পর ঘন্টা কারেন্ট নেই। আবার অন্যদিকে রান্নার সময় চুলার গ্যাসের চাপ কমে যাওয়ার টেনশন। এই যে ছোট ছোট ভোগান্তিগুলো, এগুলো আসলে এক বিশাল সংকটেরই লক্ষণ, যা হয়তো আমরা যতটা ভাবছি তার চেয়েও অনেক বেশি গভীর। তাহলে আমাদের রান্নাঘর থেকে শুরু করে বসার ঘরের ফ্যান পর্যন্ত যে সমস্যাগুলো দেখছি, সেগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এগুলো জাতীয় পর্যায়ের এক বড় সংকটেরই প্রতিচ্ছবি। চলুন দেখি মাঠের আসল চিত্রটা আসলে কতটা গম্ভীর। শুধু ঢাকা বা চট্টগ্রাম নয়, প্রায় সারা দেশে কিন্তু একই চিত্র। সকাল আর সন্ধ্যায়, মানে যখন রান্নার সবচেয়ে বেশি চাপ, তখনই গ্যাসের প্রেশার প্রায় থাকেই না। মানুষ তখন বাধ্য হয়েই অনেক বেশি দামে সিলিন্ডার গ্যাস কিনছে। তার উপর আছে এই অসহ্য গরমে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। আর মাস শেষে যখন বিলের কাগজটা হাতে আসে, তখন নতুন করে চিন্তা শুরু হয়, আচ্ছা, এই সংকট আমাদের ঠিক কোথায় নিয়ে যাচ্ছে? কিন্তু কথা হচ্ছে, এই পরিস্থিতিটা এমন পর্যায়ে পৌঁছালো কিভাবে? এর সবচেয়ে সহজ উত্তর হলো, আমাদের যে পরিমাণ জ্বালানি দরকার সেই পরিমাণ যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। আর চাহিদার যোগানের এই ফারাকটা দিন দিন এতটাই বাড়ছে যে পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে আমাদের নিজেদের গ্যাস ক্ষেত্রগুলো থেকে উৎপাদন ধীরে ধীরে কমছে, আর অন্যদিকে শিল্প আর মানুষের জীবনযাত্রার মান বাড়ার সাথে সাথে গ্যাসের চাহিদা একদম আকাশছোঁয়া। এই দুই বিপরীতমুখী স্রোতই কিন্তু আমাদের সংকটের গভীরে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ এখন একটা খুবই কঠিন ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। মানে একদিকে আছে আমাদের নিজেদের গ্যাস, যেটা তুলনামূলকভাবে সস্তা, কিন্তু এর মজুদ ফুরিয়ে আসছে। আর অন্যদিকে আছে আমদানি করা দামি এলএনজি। সমস্যা হলো, আন্তর্জাতিক বাজারে এর দাম যখন তখন ওঠানামা করে, আর তার সামান্য একটা ধাক্কাই আমাদের অর্থনীতিকে টলিয়ে দিতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা কোন দিকে ঝুঁকব? তো এই যে ঘাটতি, এটা মেটাতে গিয়ে আমরা যখন বিদেশি জ্বালানির ওপর ভরসা করি, তখন কিন্তু এর একটা বেশ বড়সড় অর্থনৈতিক দাম দিতে হয়। আমদানির এই চাপ দেশের অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করছে, চলুন এবার সেটা একটু দেখি। আচ্ছা, তার আগে একটু বলে নিই, এই এলএনজি জিনিসটা আসলে কি? এটা মূলত প্রাকৃতিক গ্যাস, যাকে প্রচণ্ড ঠান্ডা করে তরলে পরিণত করা হয়। কেন? যাতে এটা সহজে আর নিরাপদে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশের গ্যাসের ঘাটতি মেটাতে এখন প্রধানত এই এলএনজি আমদানি করা হচ্ছে। দেখুন, এলএনজি আমদানি করাটা অনেকটা একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। বেশি দামে এলএনজি কিনতে গিয়ে আমাদের মূল্যবান ডলারের রিজার্ভ কমে যায়। এর ফলে টাকার মানের উপর চাপ পড়ে, আর বাজেট অনিশ্চিত হয়ে যায়। তখন সরকারকে হয় ভর্তুকি দিয়ে এই চাপ সামলাতে হয়, নয়তো শিক্ষা বা স্বাস্থ্যের মতো জরুরি খাতের বরাদ্দ কমাতে হয়। আর এর প্রভাবটা কিন্তু দিন শেষে দেশের প্রত্যেকটা নাগরিকের ওপরই পড়ে। এই জ্বালানি সংকটের যে ধাক্কা, সেটা কিন্তু শুধু অর্থনীতির মধ্যে আটকে নেই, এর ঢেউটা ছড়িয়ে পড়েছে দেশের প্রায় সবখানে, সমাজের প্রত্যেকটা স্তরে। মূলত তিনটে জায়গায় এর চাপটা সবচেয়ে বেশি টের পাওয়া যাচ্ছে: দেশের অর্থনীতি, শিল্প খাত আর আমাদের সাধারণ জনজীবন। এর মধ্যে শিল্প খাতকে তো বলা হয় আমাদের অর্থনীতির হৃৎপিণ্ড। তাই চলুন প্রথমে দেখি এই হৃৎপিণ্ড এখন কতটা ঝুঁকির মধ্যে আছে। সবাই বলে যে শিল্প হচ্ছে একটা দেশের অর্থনীতির ইঞ্জিন, কিন্তু সেই ইঞ্জিনে যদি জ্বালানিই না থাকে, তাহলে তো সেটা ঠিকমতো চলবে না, তাই না? গতি তো কমবেই। আমাদের অবস্থাও এখন অনেকটা সেরকমই। আমাদের তৈরি পোশাক, সিরামিক বা স্টিলের মতো শিল্পগুলো বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছে, কিন্তু আজকে গ্যাসের অভাবে সেগুলোর উৎপাদনই প্রায় বন্ধ হওয়ার পথে। ভাবুন তো, যখন একটা ফ্যাক্টরি সময় মতো পণ্য তৈরি করে পাঠাতে পারে না, তখন বিদেশি ক্রেতারা কিন্তু বসে থাকে না, তারা অন্য দেশের দিকে চলে যায়। এতে আমরা শুধু রপ্তানির সুযোগই হারাচ্ছি না, হারাচ্ছি বিশ্ববাজারে টিকে থাকার ক্ষমতাও।
আর ব্যবসায়ীরাও কিন্তু ঠিক এই কথাটাই বারবার বলছেন। তাদের মতে নিরবিচ্ছিন্ন জ্বালানি ছাড়া শিল্প খাতের পক্ষে টিকে থাকা আর প্রতিযোগিতা ধরে রাখা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এই একটা কথাই কিন্তু সংকটের গভীরতাটা আমাদের সামনে আরও পরিষ্কার করে দেয়। তাহলে প্রশ্ন আসে, এই অবস্থা থেকে বেরোনোর পথটা কি? শুধু আমদানির উপর নির্ভর করে তো আর চলবে না, আমাদের দীর্ঘমেয়াদী আর টেকসই সমাধানের দিকে নজর দিতেই হবে। দেখুন, বিশেষজ্ঞরা বলছেন যে এর কোনো একটা ম্যাজিক সমাধান নেই। আমাদের একই সাথে কয়েকটা দিকে কাজ করতে হবে। একদিকে যেমন দেশের ভেতরেই নতুন গ্যাস ক্ষেত্র খোঁজার কাজ আরও বাড়াতে হবে, তেমনি নবায়নযোগ্য জ্বালানি মানে সোলার বা উইন্ড পাওয়ারের দিকেও ঝুঁকতে হবে। এর সাথে পুরনো গ্যাস লাইনগুলো মেরামত করে সিস্টেম লস বা অপচয় বন্ধ করতে হবে। আর সব শেষে আমাদের নিজেদেরও জ্বালানি ব্যবহারে অনেক বেশি সাশ্রয়ী হতে হবে। এই 4টে স্তম্ভ ছাড়া একটা টেকসই ভবিষ্যৎ গড়া প্রায় অসম্ভব। তার মানে আসল কথা হচ্ছে সমাধানটা শুধু আরও বেশি জ্বালানি উৎপাদনের মধ্যে নেই, বরং যেটুকু জ্বালানি আমাদের হাতে আছে সেটার সঠিক এবং বুদ্ধিদীপ্ত ব্যবস্থাপনার মধ্যেও এর সমাধান লুকিয়ে আছে। দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে। তাহলে শেষে এসে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড়াচ্ছি। এই যে বিদ্যুৎ আর গ্যাসের অভাব, এটা কি কেবলই একটা সাময়িক ঝড় যা হয়তো একসময় কেটে যাবে, নাকি এটা আরও বড় কোনো অর্থনৈতিক ঝড়ের পূর্বাভাস? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের সিদ্ধান্তের ওপর। বাংলাদেশ এখন কোন পথে হাঁটবে তা ঠিক করার সময় সম্ভবত এখনই।